কুয়াশামাখা অন্ধকারে রাতে আসছে সে আসছে, কেউ জানে না কি হবে এখন। জীবনের যবনিকা নামবে যখন আসছে সে আসছে। রেইনবো মিডিয়া স্টুডিওতে আপনাকে জানাই স্বাগত। জীবনের যবনিকা নামবে যখন আসছে সে আসছে এখন। বন্ধু যখন সন্ন্যাসী হয় তখন সে আর ঠিক বন্ধু থাকে না, থাকা সম্ভব নয়। সাদা কাপড়ে সামান্য একটু রঙের ছোঁয়াচ লাগলেই কি জানি কেন একটা সুদূর এবং সুদূরস্তর ব্যবধান রচিত হয়ে যায়। সন্ন্যাসী বন্ধু হয়তো বন্ধুই থাকে, কিন্তু গৃহস্থ আর কিছুতেই তার সঙ্গে আগের মতো অন্তরঙ্গভাবে মিশতে পারে না। একটা সম্ভ্রমের দূরত্ব থেকেই যায় দুজনের মধ্যে। এটা সেদিন যেন আরো নতুন করে অনুভব করলাম আমাদের নবগোপালকে দেখতে গিয়ে। নবগোপাল আমার অনেক দিনের বন্ধু, একসঙ্গে আমরা বিয়ে পর্যন্ত পড়েছিলাম। তারপর আমি গেলাম ওকালতি পড়তে, নবগোপাল ঢুকলো মাস্টারিতে। বিয়ে থা করেনি, তা বিয়ের বয়স উতরেও যায়নি একেবারে। আর দুদিন পরেই করবে ভাবছি যখন, হঠাৎ একদিন শুনলাম বদ্রীনারায়ণের পথে কোথায় কোন সন্ন্যাসী গুরু পেয়ে ও দীক্ষা নিয়েছে। তার মাস কতক পরে শুনলুম নবগোপাল নিজেও সন্ন্যাসী হয়ে গিয়েছে। সেও হলো আজ বছর পাঁচেকের কথা। হঠাৎ এর মধ্যে একদিন অফিসে গিয়ে শুনলাম কে এক সন্ন্যাসী এসেছেন আমাদের অফিসে বড় সাহেবের ঘরে। ওর ঠিক গুরু না হলেও গুরুস্থানীয়। তাকে উঁকি মেরে দেখবার জন্য মহা চাঞ্চল্য পড়ে গিয়েছে অফিসে। কাজকর্ম প্রায় বন্ধ। কিছুদিন ওকালতি করার বৃথা চেষ্টা করে আজ বছর পাঁচেক হলো এই ভাটিয়া ফার্মে ঢুকেছি আইন উপদেষ্টা হয়ে। কিন্তু আমাদের বড় সাহেব, তিনি যে টাকা আনা পাইয়ের বাইরে আর কিছু জানেন তা কখনো মনে হয়নি। বিশেষত এই গুরু রোগ, এ তো অচিন্তনীয় ব্যাপার। বিস্ময় হলো, কৌতূহল বোধ করলাম পর্যাপ্ত। কিন্তু তবু আমার পক্ষে ঠিক দেখতে যাওয়া সঙ্গত হবে কিনা ভাবছি। এমন সময় আমার যেটি ব্যক্তিগত কেরানি ভবেশ বলে একটি ছেলে ছুটতে ছুটতে এসে খবর দিল, এই সন্ন্যাসী বাঙালি, আমাদের যারা গেছিল তাদের সঙ্গে বাংলাতেই কথা কইছেন। বলছিলেন ওর নাকি কলকাতাতেই বাড়ি ছিল এককালে। ভাটিয়া মহাজনের বাঙালি গুরু, তাজ্জব বটে। এরপর কৌতূহল চেপে রাখা সত্যিই শক্ত। মনে মনে বড় সাহেবের সঙ্গে দেখা করতে যাওয়ার একটা ছুতো খুঁজে নিয়ে শেষ পর্যন্ত উঠেই পড়লাম এবং বড় সাহেবের ঠেলা ধরে দুটো টোকা দিয়ে আমন্ত্রণের অপেক্ষা না করেই ঢুকে পড়লাম। কিন্তু পরক্ষণেই চমকে উঠতে হলো। মুখ দিয়ে হঠাৎ বেরিয়ে গেল, আরে এ যে গোপাল। নবগোপালও খুশি হয়ে উঠল দেখলুম। উঠে দাঁড়িয়ে একেবারে আমাকে বুকে জড়িয়ে ধরল। সোমনাথ, আয় আয়, তুই এখানে? আমি এখানে চাকরি করি, কিন্তু তুমি আপনি? আবার আপনি কি? আরে একটা গেরুয়াতেই আপনি। ততক্ষণে আমার বড় সাহেবও উঠে দাঁড়িয়েছে। বোধহয় আমার প্রতি তাঁর সম্ভ্রমবোধের থার্মোমিটার কয়েক ডিগ্রি উঁচুতে উঠে গিয়ে থাকবে। তিনি সসম্ভ্রমে পরিচয় করিয়ে দিলেন, ইনি হলেন
শ্রীমৎ স্বামী আত্মচৈতন্যানন্দ আমার গুরু স্থানীয়। আরে ওকে আর ওইসব খটোমটো নাম শুনিয়ে কাজ নেই। ওর কাছে আমি অনেক কালের গোপাল। হেসে বলল নবগোপাল। তবু ঠিক সহজ হতে আর পারলুম কই। তুই তো বেরোলই না, তুমি বলতেও প্রত্যেকবার আটকে আটকে যেতে লাগলো। গোপালও বলতে পারলুম না, শুধু গোপাল মহারাজ করে মানিয়ে নিলাম কতকটা। অথচ নবগোপাল তো ঠিক তেমনিই আছে। পরিবর্তনের মধ্যে কাঁচা খোলা গেরুয়া কাপড়, গেরুয়া রঙের পাঞ্জাবি এবং মাথায় একরাশ ঝাঁকড়া চুল। জটা নয়, অথচ গৃহস্থ ভদ্রলোকের সুবিন্যস্ত চুলও নয়, দুটোর মাঝামাঝি। আমার কথাবার্তা আড়ষ্ট হয়েই রইল, কিন্তু গোপালের কোনো বৈলক্ষণ দেখা গেল না। আলাপটা বলতে গেলে সে একতরফাই চালিয়ে গেল। সে বেশিরভাগ সময় এখন হিমালয়ে থাকে, শীতের সময় উত্তরকাশীতে, গরমের সময় একেবারে তিব্বত সীমান্তের কি একটা জায়গায়। সমতলে বড় একটা নামে না, তবে এক আধবার আসতেই হয় ভক্তদের আকর্ষণে। গত বছর বম্বেতে এসে আমাদের বড় সাহেবের সঙ্গে ওর পরিচয় হয়। সেই সময়ই এর স্বনির্বন্ধ অনুরোধ ও আকিঞ্চনে ওকে কথা দিতে হয় একবার কলকাতা ও আসবে। সেই জন্যেই এসেছে। বড় সাহেবের বিশ্বাস, গুরুজি একবার পায়ের ধুলো দিলে কাজ কারবার ভালো চলবে। সেই কারণেই টেনে এনেছেন এখানে। আজকের রাতটা অবধি আছে কলকাতাতে, কাল ভোরের প্লেনে যাবে লখনৌ, সেখান থেকে পিলভিট হয়ে নিজের ডেরায় ফিরে যাবে। অর্থাৎ প্রায় রাজকীয় গতিবিধি। প্রশ্ন করলুম, আছো কোথায়? এর বাড়ি? গ্র্যান্ড হোটেলে উঠেছি কাল। গৃহস্থের বাড়িতে আমার একটু অসুবিধাই বোধ হয়। তাছাড়া বহু ভক্ত দেখা করতে আসে খবর পেলেই। ইনি থাকেন অশোক পার্কে, বড় একটেরে হয়ে পড়ে। গ্র্যান্ড হোটেলে? ঢোক গিললুম মনে মনে। অনুতাপও একটু হলো। কি হলো? হ্যাঁ, কি হলো আইন পড়ে আর চাকরি করে? কেনই বা বিয়ে করে ফেলতে গেলুম সাত তাড়াতাড়ি? বৃত্তি হিসেবেও যদি সন্ন্যাস নিতুম তো ঢের ভালো হতো। বেশিক্ষণ বড় সাহেবের ঘরে বসে থাকা যায় না, অগত্যা উঠে পড়তে হলো। বললুম, কালই চলে যাচ্ছ? নইলে বলতুম গরিবের বাড়ি একবার আসতে। কত কথা জমে আছে, অনেক কিছু জানবারও ছিল, কিন্তু এত সময় কম। তা তুই আমার ওখানে আয় না, এখন ওখানেই ফিরবো। কিন্তু বিকেলে আর সন্ধ্যায় আরো বহু লোক আসবে। তুই 8টা নাগাদ আসতে পারিস না? ওই সময়টা আমি ফ্রি হব, অন্তত ঘন্টাখানিক বসে গল্প করতে পারবো। আয় কেমন? নিচে রিসেপশনে খোঁজ করিস, আমি বলে রাখবো এখন, তখনই লোক দিয়ে পাঠিয়ে দেবে আমার কাছে। অস্বীকার করতে পারলুম না, করার ইচ্ছেও ছিল না। সত্যি অনেক প্রশ্ন জমে আছে মনের মধ্যে, অনেক কৌতূহল। ঈর্ষা? হ্যাঁ, তাও একটু বোধ করছি বই কি। হয়তো ঈর্ষা থেকেই এত কৌতূহল। নমস্কার রেনবো মিডিয়ার প্রিয় শ্রোতা বন্ধুরা। দীর্ঘদিন একটানা গোয়েন্দা গল্প শোনার পর আমাদের অনেক শ্রোতা একটু স্বাদ বদলের জন্য একটু ভিন্ন স্বাদের গল্প শুনতে চেয়েছিলেন। গজেন্দ্র কুমার মিত্র কিংবা অনিশ দেব কিংবা অন্য কারোর লেখা গল্প আপনারা স্বাদ বদলের জন্য শুনতে চেয়েছিলেন। আসুন আজকে আপনাদেরই অনুরোধে গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি মনস্তাত্ত্বিক গল্প, সন্ন্যাসের বিষ। মহান লেখক গজেন্দ্র কুমার মিত্রের লেখনীর অপূর্ব মাধুরী তো রয়েছেই। গল্পটি আমাদের উপস্থাপনায় পুরোটা শোনার পর যদি কিছুদিন আপনাদের মনের মধ্যে এই গল্পের রেশ রয়ে যায়, তাহলেই বুঝবো আমাদের উপস্থাপনার সার্থকতা। দেরি না করে কথা না বাড়িয়ে আসুন শুরু করা যাক আজকের গল্প, গজেন্দ্র কুমার মিত্রের লেখা সন্ন্যাসের বিষ।
কাঁটায় কাঁটায় 8টায় গিয়ে হাজির হলুম। দেখলুম স্বামীজির খাতির সর্বত্র, রিসেপশন একেবারে তটস্থ। তৎক্ষণাৎ বিয়ারা দিয়ে লিফটে চড়িয়ে ওপরে পাঠিয়ে দিলে এয়ার কন্ডিশন করা স্বামীজির ঘরে। একটি ভদ্রলোক তখনও বসেছিলেন হাত জোড় করে, ভক্ত গরুড়ের মতো। আমি যেতে গোপালও তাঁকে, যাকে বলে সামারিলি ডিসমিস করে দেওয়া, তাই করে দিলে। বললে, আমার অনেক দিনের বন্ধু এসেছে, এর সঙ্গে এবার একটু গল্প করব। আপনি এখন যান তাহলে। বাবা, আবার কবে দেখা পাবো? তা তোর কণ্ঠে প্রশ্ন করলেন তিনি। প্রয়োজন পড়লেই পাবেন, সময় বুঝলে আমি নিজেই আসব। যান। তিনি ঈর্ষাতুর নেত্রে একবার আমার দিকে চেয়ে ধীরে ধীরে বেরিয়ে গেলেন। দরজার কপাট নিঃশব্দে বন্ধ হয়ে যেতে নবগোপাল বললে, নে, আরাম করে বস। সিগারেট খেতে চাস তো খেতে পারিস, তবে আমারও সব চাস নেই। যথাসাধ্য আরাম করে বসে সিগারেটও ধরালুম একটা। বললুম, তারপর আর আমার কি? কৌতূহল তো তোরই। কি বলতে চাস তুই বল। বলার কথা তো কতই। হঠাৎ সন্ন্যাসী বানিতে গেলে কেন? আর কি বা পেলে সন্ন্যাস নিয়ে? এইটাই তো বড় প্রশ্ন। একটুখানি চুপ করে বসে রইল নবগোপাল। তারপরে বললে, দেখ, ছেলেবেলা থেকে মার মুখে শুনতুম গুরু মানুষের ঠিকই থাকেন, সময় হলেই দেখা দেন। কথাটা বিশ্বাস করিনি। দেখা যেদিন হলো সেদিনই বুঝলুম। চুম্বক যেমন করে লোহাকে টেনে নেয়, তেমনি করেই টেনে নিয়ে গেলেন। কেন যাচ্ছি ওর সঙ্গে, কোথায় যাচ্ছি, কিছুই ভাববার সময় পাইনি। এমনকি যে সংকল্প নিয়ে গেছি তাও যে সারা হলো না। ব্যাস, ছুটি থেকে ফিরে এলাম, সেজন্যও কোনো দুঃখ বোধ করিনি। ঠিক মন্ত্রমুগ্ধের মতো চলে গেছি। এতগুলো লোকের মধ্যে কেন যে ওকেই চিনতে পারলাম গুরু বলে, বড় সাধক বলে, তাও বুঝতে পারিনি। সেদিনও না, আজও না। আর তিনি যে কেন আমাকে বেছে নিলেন, অবশ্য পরে বলেছিলেন, তোমাকে দেখেই চিনতে পেরেছিলাম, ভালো আধার হবে। তাছাড়া তোমার সঙ্গে আমার জন্মান্তরের পরিচয়। তুমি চিনতে পারোনি, কিন্তু আমি চিনেছি। সেই দিন থেকেই তার পায়ে বিকিয়ে বসে আছি সোমনাথ। তিনি যা করাচ্ছেন তাই করছি। আমার কোনো স্বাধীনতা নেই, আমার তা চাইও না। এই পর্যন্ত বলে একটু চুপ করল নবগোপাল। আমি রুদ্ধ নিঃশ্বাসে শুনছিলাম। সে থামতে না থামতে প্রশ্ন করলাম, তারপর তাঁর সঙ্গে কোথায় গেলে? প্রথমেই তিনি নিয়ে গেলেন তার আশ্রমে, হিমালয়ের এক নিভৃত প্রত্যন্তে, প্রায় কৈলাসের কাছাকাছি। রূপকুণ্ডের কথা কাগজে পড়েছিস নিশ্চয়ই। সেই রূপকুণ্ড আমাকে গুরুদেবী প্রথম দেখান। ওই মহাশ্মশান বায়ে রেখে এগিয়ে গিয়েছিলাম আমরা, বেশ মনে আছে। দীর্ঘ পথ, যেমন কষ্টকর তেমনি বিপদ সংকুল। কিন্তু বিশ্বাস কর তুই, সত্যি বলছি, এতটুকু কষ্ট হয়নি কোনোদিন। আমার সঙ্গে যা শীতবস্ত্র ছিল তা সামান্যই, কেদারবদ্রীও উপযুক্ত নয় হয়তো। আর গুরুদেবেরও তেমন কিছু ছিল না। বিছানাপত্র ফেলে রেখে গিয়েছিলাম, গায়ে যা ছিল তাই, হাতে দড়ি বাঁধা একটা লোটা আর লাঠি। কিন্তু তবু পথে কোথাও এতটুকু অসুবিধা ভোগ করতে হয়নি। যখন যেখানে রাত হয়েছে সেখানেই একটা না একটা গুহা পেয়েছি। আর সেসব গুহাতেই যে কবে কে রাশি রাশি শুকনো কাঠ আর ঘাস জড়ো করে রেখে গিয়েছিল জানি না। আমরা গিয়েই ঘাস বিছিয়েছি, আগুন জ্বালিয়েছি। গুহার কোণে কলসি শুদ্ধ জলও পেয়েছি। আর দেখেছি সেই অন্ধকারে কোথা থেকে পাহাড়িরা এসে গরম পুরি, গরম দুধ, গরম চা জুগিয়ে গেছে। অথচ এমন সব স্থানে রাত কাটিয়েছি যার কোনো দিকে 100 মাইলের মধ্যে কোনো লোকালয় নেই। গাছ তো দূরের কথা, একটি তৃণ পর্যন্ত নেই। এইভাবেই পৌঁছেছি তার আস্তানায়। সে ঠিক কোথায় এবং কত দূরে
তা আজ আর বলতে পারবো না, কারণ তিনি নিজেই নিয়ে গিয়েছিলেন, তিনিই আবার লোকালয়ে পৌঁছে দিয়ে গেছেন। পায়ের জুতো ছিঁড়ে গেছে, তার গুহাতে নতুন জুতো মোজা পেয়েছি। সেখানে শীতে কোনো কষ্টই পাইনি। গরম জল, চা, খাবারের কোনো অভাব ছিল না। বোধহয় 4-5 মাস ছিলাম সেখানে। ঠিক কতদিন ছিলাম তার কোনো হিসাব রাখিনি। সংখ্যা গণনার অতীত, সমস্ত হিসাবের বাইরে এক অতীন্দ্রিয় রাজ্যে ছিলাম আমরা। তিনি বলেছিলেন এসো, তিনিই একসময় বললেন যাও। এর বেশি কিছু বলেননি তিনি। শুধু প্রশ্ন করেছিলাম আবার কবে দেখা পাবো। তিনি বলেছিলেন যেদিন মনে মনে ডাকবে আমাকে, তবে বিশেষ প্রয়োজন না হলে ডেকো না। এই হলো আমার দীক্ষার ইতিহাস। তারপর ফিরে এসেছিলাম এখানকার সব গুছিয়ে বিদায় নিতে। সন্ন্যাস তিনি দেবেন না বলে দিয়েছিলেন, সেই সঙ্গে কে দেবে তাও তিনি বলে দিয়েছিলেন। এখান থেকে বিদায় নিয়ে সেখানেই গিয়েছিলাম। উত্তর কাশীতে গিয়ে পুরোপুরি বিধি সম্মত সন্ন্যাস নিই। তিনি আমার গুরুও বটে, গুরু ভাইও বটে। তিনিও আমার সেই অলৌকিক গুরুদেবেরই শিষ্য। অলৌকিক? লোকোত্তর বলা উচিত। যা শুনলি সোমনাথ, তারপরেও কি তুই তাকে সাধারণ মানুষের এই পৃথিবীর অপর জীবের মধ্যে ফেলতে পারিস? সাধারণ একটা পাতলা চাদর গায়ে আর খালি পা বরফের উপর দিয়ে হেঁটে যেতে দেখেছি তাকে দিনের পর দিন। কিছুই হয়নি। গুহাতে থেকেছি রাত্রে, কিন্তু তাকে ঘুমাতেও দেখিনি কখনো। কম্বলও গায়ে দিতে দেখিনি। প্রথম বরফের পথে পা দিয়ে আমার খুব শীত করেছিল। আমার দিকে চেয়ে মিষ্টি হেসে শুধু বললেন খুব শীত করছে। তারপর কাঁধে হাত দিয়ে বললেন আর করবে না। সত্যি আর করেনি। একে কি বলবি তুই? উত্তরটা এড়িয়ে গেলাম। একটু চুপ করে থেকে বললাম, তা তুমি কি পেলে? মুচকি হাসলো নবগোপাল। তারপর জানালার কাচের মধ্যে দিয়ে বাইরের দিকে তাকিয়ে বলল, কি পেলুম? কি পেলুম তা কি নিজেই জানি যে তোমাকে বলবো? হয়তো কিছুই পাইনি। আর পাওয়া কি এতই সহজ? কত লোক কত কাণ্ড করেছে এই পাওয়ার জন্যে, জন্ম জন্মান্তর ধরেই করেছে, কিন্তু কিছুই পাইনি। তবে পাই বা না পাই, একটা কথা তোকে বলতে পারি সোমনাথ, এই পাওয়ার চেষ্টাতে যে সুখ আছে, যে শান্তি আছে মানুষের জীবনে, তাই ঢের। না না, সে পরম পাওয়ার কথা তো জিজ্ঞেস করিনি। সাধু সন্ন্যাসী নাই হই, ঘোর নারকী পাতকী বদ্ধ বিষয়াসক্ত জীব যাই হই না কেন, এইটুকু জানি যে সেই পাওয়া অত সহজ নয়। আমি বলছি, বিভূতি টিভূতি কি কিছু পেলে? গুরুদেব তাঁর অলৌকিক শক্তি দিয়েছেন কিছু, না শুধুই আধ্যাত্মিক? নবগোপাল গম্ভীর হয়ে গেল, বললে, বিভূতি চাইতেও নেই, সে শক্তি দেখাতেও নেই। ওতে বড় ছোট হতে হয়। ওটা হচ্ছে এগিয়ে যেতে যেতে পিছিয়ে আসা। কোনো মানুষ তেতলা যাওয়ার সংকল্প করে সিঁড়িতে উঠতে গিয়ে 4টে সিঁড়ি উঠেই যদি ভুলে বসে থাকে, আহ্লাদে 8খানা হয়, তো তাকে যতটা নির্বোধ বলবে, সাধকের এই শ্রেণীর বিভূতিতে খুশি থাকাও ঠিক ততটাই নির্বুদ্ধিতা। সেই পরমহংসদেব অষ্টসিদ্ধাই চাওয়াতে মা কি জবাব দিয়েছিলেন মনে নেই? ওটা বড়ই তুচ্ছ জিনিস সোমনাথ। তা হয়তো ঠিকই, কিন্তু ভাই, আমরা সামান্য প্রাণী। তেতালার ওপর অত লোভ আমাদের নেই, সেটা সুদূর। আমরা একতলার ওই 4টে সিঁড়িতেই খুশি। আমাদের কৌতূহলী বলো, লোভী বলো, সিদ্ধির থেকে সিদ্ধাইতেই বেশি। আর সত্যি কথা বলতে কি, মানুষের শ্রদ্ধা ভক্তি আকর্ষণ করারও ওটা একটা প্রধান অস্ত্র, তা নয় কি? তুমি এতক্ষণ যা বললে, গুরুদেবের যা অলৌকিক মহিমার কথা প্রচার করলে, সবই কি ওই বিভূতির কথাই নয়? তুমি তার আধ্যাত্মিক শক্তির কথা কতটুকু বলেছ, আর বললেই বা কি বুঝতুম?
একটু বোধহয় অপ্রতিভ হলো নবগোপাল। তা ঠিক, হয়তো সেইভাবেই প্রলুব্ধ করতে চেয়েছি তোমাকে, তোমার সম্ভ্রম উদ্রেক করাতে চেয়েছি। ঠিকই, তিনি সিদ্ধ পুরুষ, শুধু এইটুকু বললেই কি বা বুঝতে। সেই কথাই তো বলছি। এখন তোমার কথা একটু বলো দেখি, কি শক্তি বা বিভূতি লাভ করলে তুমি? আমি যা বিভূতি বা শক্তি পেয়েছি তা তো দেখছই। আমার মতো ৭১ টাকা মাইনের স্কুল মাস্টার গ্র্যান্ড হোটেলে বাস করছি। তোমার বড় সাহেব আমায় প্লেনে ঘোরাবার টিকিট কেটে দিচ্ছে। এইটাই কি যথেষ্ট নয়? এই তো প্রত্যক্ষ ফল। আমি সামনের দিকে একটু ঝুঁকে ওর হাতটা চেপে ধরল। না ভাই, অত সহজে আমাকে ভোলাতে পারবে না। এ যা বিভূতির কথা বলছো, এ গুরুদত্ত বিভূতি নয়, এ গেরুয়া রংটারই বিভূতি। চারদিকেই তো দেখছি এদেশে এখনো গেরুয়ার শক্তি অপরিসীম। ওটা কিছু না। অমন গুরু তোমার স্বেচ্ছায় এসে দেখা দিয়ে টেনে নিয়ে গেছেন, আবার ভালো আধার বলে স্বীকার করেছেন, কাছে রেখে শিক্ষা দিয়েছেন। তার অমন বিভূতির কিছু যে পাওনি, এ আমি বিশ্বাস করি না। নবগোপাল গম্ভীর হয়ে গেল, একটু যেন বিব্রতও হলো। বললে, কিছু যে পাইনি তাই বা কেমন করে বলি? পেয়েছি, কিন্তু সে কথা থাক, অন্য কথা বলো। না ভাই, আমি একটু দেখতে চাই, একটা কিছু, সামান্য কিছু দেখাও। ছেলেবেলা থেকে শুনেই আসছে, চোখে তো দেখলাম না এখনো। বড় কৌতূহল ভাই, সত্যি কি এই পথে শক্তি আছে? এমন অসাধারণ অমানুষিক শক্তি? যা শুনেছ সোমনাথ এতকাল ধরে এত লোকের মুখে, তা সব মিথ্যা এমনই বা ভাবো কেন? নিশ্চয়ই সত্য, তবে সত্য মিথ্যা জড়ানো জগৎ। কোথাও কোথাও হয়তো কিছু ভেল, কিছু ধাপ্পাবাজি চলে, তা নিয়ে মাথা ঘামিও না। আমার যেন কেমন একরকম ঝোঁক চেপে গেল। আমি ওর হাত দুটো আরো জোরে চেপে ধরল। না ভাই গোপাল, অত সহজে আমাকে ফাঁকি দিতে পারবে না। তুমি অনেক জানো, অনেক পেয়েছো, আমাকে একটা কিছু দেখাও। আমি তোমাকে কথা দিচ্ছি, দ্বিতীয়বার অনুরোধ করব না আর। একটুখানি ভাবল নবগোপাল, তারপর বলল, বেশ, বলো কি দেখতে চাও? কি পারো তুমি তা তো আমি জানি না, একটু অন্তত খুলে বলো সেটা, তবে তো ফরমাস করব। ছি, এসব কথা কি বলবার? আত্মশ্লাঘা হয় যে, তাছাড়া গুরুর নিষেধও আছে এসব কথা বলে বেড়াতে। আমি অনেক ভাবলাম, কি ঠিক জানতে চাইব, কি প্রমাণ চাইব ওর অলৌকিক গুরুদত্ত ক্ষমতার। শেষে আর কিছু না পেয়ে হঠাৎ বলে বসলাম, তোমাদের শুনেছি যারাই সাধন মার্গে কিছু অগ্রসর হয়েছেন তাদেরই খানিকটা দিব্য দৃষ্টি লাভ হয়। বলো তো এখন এই মুহূর্তে আমার স্ত্রী কি করছেন? আমি ঘড়ি দেখে রাখছি, বাড়ি গিয়ে মিলিয়ে নেব। একটু মুচকি হাসল নবগোপাল, তারপরই কয়েক মিনিটের জন্য যেন পাথর হয়ে গেল, মুখ চোখ ভাবলেশীন, অথচ সবটা জড়িয়ে কেমন যেন একাগ্র তন্ময় ভাব ফুটে উঠল একটা। তিনি এখন বসে চিঠি লিখছেন। তোমার শোবার ঘরে টেবিল ল্যাম্পের আলোতে চিঠি লিখছেন। ঘরের বাঁ দিকে খাটটা, সেখানে ছেলে মেয়েরা ঘুমোচ্ছে। তার ওধারে মাথার দিকে যে ফালিপানা জায়গাটাতে সুটকেসগুলো আছে স্তূপাকার করা, সেইখানে বসে খুব দ্রুত চিঠি লিখছেন। এত রাত্রে চিঠি লিখছেন উমিতা? সে কি? কাকে লিখছে? এমন কি জরুরি চিঠি যে
ওইভাবে দ্রুত লিখছে। আচ্ছা, ও কি লিখছে আর কাকে লিখছে বলো তো দেখি। সেই কঠোর একাগ্র ভাবটা মিলিয়ে এলো ক্রমশ। আস্তে আস্তে সহজ ও স্বাভাবিক হয়ে এলো নবগোপাল, কিন্তু মুখে কেমন যেন একটা অন্ধকার ছায়া নামল সেই কঠোর একাগ্রতার পরিবর্তে। সেটা আর নাই বা জানলে সোমনাথ। দেখো, এই সন্ন্যাসের বিভূতি গৃহে নিয়ে যেতে চেও না, শান্তিভঙ্গ হবে। সন্ন্যাসের বিষ আছে, গৃহীর পক্ষে এসব মঙ্গলজনক নয়। তুমি কিন্তু এবার আমাকে ছেলে ভোলাতে শুরু করলে। প্লিজ গোপাল, বলো প্লিজ। নবগোপাল অদ্ভুত দৃষ্টিতে একবার চাইল আমার মুখের দিকে, তারপর বলল, স্বামী স্ত্রীর সম্পর্ক বড় বিচিত্র সোমনাথ। বাইরে বড় সুন্দর, বড় মিষ্ট, হয়তো সব মানুষেরই তাই। ভেতরটা খোঁজ করতে গেলে অনেক সময় ঠকতে হয়। কারুর মনের কথা না জানাই ভালো। আমি বরং একটা কাজ করি, কাল গোয়ালিবাজার পত্রিকায় প্রথম সম্পাদকীয় প্রবন্ধে কি বেরোবে তার কয়েক লাইন শুনিয়ে দিচ্ছি, তুমি মিলিয়ে নিও। নবগোপালের এই ভাবটা আমার ভালো লাগলো না। তার এই এড়িয়ে যাওয়ার চেষ্টা, এই বিচিত্র দৃষ্টি এবং উপদেশের এই ভাষা, সবটাই একটা অস্বস্তিকর ইঙ্গিত করছে। আমার মাথা আগুন হয়ে উঠল নিমেষে। আমি সব ভুলে একেবারে ওর সামনে কার্পেটের ওপর হাঁটু গেড়ে বসলাম। গোপাল, গোপাল ভাই, তোমার পায়ে পড়ছি, তোমার পায়ে পড়ি, আমাকে আর সংশয়ে রেখো না। কি লিখেছে, কি লিখেছে বলো? প্রথম 4টে লাইন অন্তত বলো, প্রথম 4টে লাইন। নবগোপালের মুখটা আরো গম্ভীর, আরো ম্লান হয়ে এলো, বরং বলা চলে বেদনার্ত হয়ে উঠল। সে আস্তে আস্তে বলল, কি পাগলামি করছিস সোমনাথ, উঠে বস। না 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 না, উঠবো না, আগে তুমি বলো বলো, কি লিখছে সে, কি লিখছে? কিছুক্ষণ চুপ করে আমার মুখের দিকে চেয়ে রইল সে, তারপর বলল, তোর বউকে তুই ভালোবাসিস? হ্যাঁ, বাসি তো। আর কোনো মেয়েকে কোনো দিন এত ভালোবাসিনি। তাকে তুই বিশ্বাস করিস? করি, 100 বার করি, 1000 বার করি। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোথাও কোনো আবরণ, কোনো মিথ্যা নেই। আমার জীবনের সব কথা সে জানে, আমিও জানি তার সব কথা। পারফেক্ট হারমোনি আছে আমাদের মধ্যে। তাহলে বাড়িতে গিয়ে স্ত্রীকেই জিজ্ঞেস কর না কি লিখেছে আর কাকে লিখেছে সে। আবারও সেই এড়িয়ে যাওয়ার চেষ্টা, আবারও একটা অন্ধকার ইঙ্গিত। মাথা খারাপ হয়ে যাবে নাকি আমার? হঠাৎ যেন খুনি চড়ে গেল মাথায়। ওর হাত দুটো সজোরে চেপে ধরল, এত জোরে যে সে একটু কুকিয়ে উঠল। বলো গোপাল, বলতেই হবে তোমায়, নইলে আমি ছাড়ব না। তবুও নবগোপাল তেমনি বিচিত্র দৃষ্টিতে চেয়ে রইল আমার মুখের দিকে। সাধক জীবনের এই দিকটা বড় ঘৃণ্য সোমনাথ। এ শক্তি শুভ শক্তি নয়, একে না ঘাটালেই পারতিস। কিন্তু একটা প্রতিজ্ঞা আমার এই গা ছুঁয়ে তোকে করতে হবে। বল, এই নিয়ে স্ত্রীর সঙ্গে কোনো অশান্তি করবি না, তার কাছে কোনো কৈফিয়ত চাইবি না। বল, প্রতিজ্ঞা কর। করছি, কিছু বলবো না তাকে, কোনো কৈফিয়ত চাইবো না, কোনো অশান্তি হবে না। প্রতিজ্ঞা করছি তোমাকে ছুঁয়ে। একটা দীর্ঘশ্বাস ফেলে সে তার গদিয়াটা আসনে ঠেস দিয়ে বসল। তারপর ডাবল কাচের মধ্যে দিয়ে বাইরের দিকে চেয়ে বলতে লাগলো, তোমাকে এতদিন চিঠি লিখতে পারিনি, তার জন্য কিছু মনে করো না লক্ষ্মীটি। সংসারের চাপ
এত যে লিখবার সময়ই পাই না। তাছাড়া একা বসে আড়ালে লিখব এমন অবসরও দুর্লভ। আজ উনি এক সন্ন্যাসী বন্ধুর দেখা করতে গেছেন, রাত হবে ফিরতে। ছেলেমেয়েরাও ঘুমিয়ে। চিঠি লিখতে ভরসা হয় না। এ মাসে তোমাকে কিছু পাঠাতেও পারবো না, তার জন্য যেন রাগ করো না। গত মাসে এতগুলো টাকা পাঠাতেই আমার কিছু দেনা হয়ে গেছে। সংসার খরচ থেকে কিছুই আর বাঁচে না বিশেষ। এক ওর পকেট মারা, তাই বা কি থাকে আজকাল। এই পর্যন্ত একটানা সুরে পড়ে চুপ করে নবগোপাল। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। সর্বাঙ্গে যেন বিছা কামড়াচ্ছে, এত জ্বালা। কানে যেন কে গরম শিশে ঢেলে দিচ্ছে, এত যন্ত্রণা। তবু শুনছি, না শুনেও পারছি না। হয়তো আরো বললে আরো শুনতাম, আরো শুনলে খুশি হতাম। ব্যথারও যে এত আকর্ষণ, এত মোহ আছে, আজ এই প্রথম জানলাম ভালো করে। রুদ্ধ নিঃশ্বাসে প্রশ্ন করলাম, তারপর? নিজের গলা নিজের কানেই শোনাচ্ছিল, যেন সাপের হিসির শব্দ। তারপর আর জানি না, পারবো না এখন পড়তে। চিঠি শেষ হয়ে গেছে, তুলে রেখেছে সুটকেসে। আচ্ছা আচ্ছা, ও কাকে লিখেছে? কাকে লিখছে চিঠিটা? তা জানি না। চিঠিতে কোনো সম্ভাষণ কি শিরোনাম নেই। উঠে দাঁড়ালো এবারে নবগোপাল। তুই এবার যা সোমনাথ, আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। তোকে ডেকে না আনলেই ভালো হতো। সে দূরের কাছ অব্দি এগিয়ে এলো আমার সঙ্গে। কি করে হোটেল থেকে বেরিয়েছি, রাস্তা পেরিয়ে গড়ের মাঠে এসে বসেছি তা আমি জানি না। এখন নয়, একটু পরে। এই শুধু জপ করছি মনে মনে। এখন ফিরে গিয়ে নমিতার চোখের দিকে চেয়ে সহজভাবে কথা কইতে পারবো না। তার চেয়ে সে ঘুমিয়ে পড়লে যাব, যখন সে আমার মুখের ভাব অতটা লক্ষ্য করবে না। বেশি কথা বলার দরকারই হবে না। হ্যাঁ, নমিতা এই চিঠি লিখলে? নমিতা, এ কি সত্যি? এ কি সম্ভব? কাকে লিখলে? কে সে? পুরুষ না স্ত্রী? ভাই, প্রণয়ী, অথবা অপর কেউ? আমাকে গোপন করে সে টাকা পাঠায়, ঋণ করে। ছেলেকে শুদ্ধ গোপন করে চিঠি লেখে? না 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 না, এসব মিথ্যে, ধাপ্পাবাজি, গাঁজা। আজ 10 বছর ঘর করছে নমিতার সঙ্গে। কারোর কাছেই কারোর কোনো কথা গোপন নেই। আমরা ভালোবাসি পরস্পরকে, আমরা ভালোবাসি পরস্পরকে। বুঝেছ সন্ন্যাসী? ভালোবাসি। তোমার সেইটাই ঈর্ষা, তোমার সেইটাই ঈর্ষা। তুমি চাও কৌশলে আমাদের মধ্যে অশান্তির বীজ বুনে দিতে। এটা সব ছল ছল ছল। কি দড়িবাজ, কি দড়িবাজ তুমি! কেমন কৌশলটাই না করলে! হ্যাঁ, ঠক ধাপ্পাবাজ কোথাকার। অস্থির হয়ে উঠে দাঁড়ালাম। কথাটা মনে করার সঙ্গে সঙ্গে শান্তি পেলাম অনেকটা। ধরে ফেলেছি, ওর মতলব আমি ধরে ফেলেছি।
এই করে ও আমাদের সংসারের শান্তি নষ্ট করতে চায়। নিজে যা পেল না, যা ভোগ করতে পারলো না, তা আমরাও যাতে না ভোগ করতে পারি সেই চেষ্টা। বুঝতে পারি না আর। হনন করে দ্রুত হাঁটতে লাগলাম। ট্রামে চড়া বা বাসে চড়ার কথা মনেও হলো না। হেঁটে গলদঘর্ম হয়ে বাড়ি পৌঁছলাম। তারপর থেকে কেবলই সহজ হবার চেষ্টা করছি। স্বাভাবিক হতে গিয়ে যে অস্বাভাবিক হয়ে পড়ছি সেটা বুঝতে পেরেও কিছুই করতে পারছি না। নমিতা অবাক হয়ে গেছে। প্রথম অবাক হয়েছে আমি পৌঁছতে। কি গো, তোমার এমন চেহারা কেন? চোখ মুখ লাল, চুলগুলো পাগলের মতো খোঁচা খোঁচা হয়ে উঠেছে, ঘেমে নিয়ে উঠেছো, ব্যাপার কি? উত্তর দিয়েছি, রসিকতা করেই উত্তর দিয়েছি। বাড়িতে বসে আর মজা করে পায়ের ওপর পা দিয়ে তুমি কি বুঝবে বলো? হয়তো শুয়েছিলে, নয়তো বই পড়ছিলে। পরিশ্রম বলতে তো এই, আমাকে এই এতটা পথ হেঁটে আসতে হয়েছে। চেহারা কি তারপরেও ফুলের মতো থাকবে বলে তুমি আশা করো নাকি? হ্যাঁ, একটা ছায়া কি পড়েছিল নমিতার মুখে, একটা আতঙ্কের ছায়া, কিন্তু পড়লেও সে খুব স্বল্পস্থায়ী। ও বলেছিল, তুমি হেঁটে এলে নাকি এতটা পথ? কেন গো? কেন আবার কি? কলকাতা শহরের ট্রামে বাসে ওঠা যায়? যাও না, যাও, একবার চেষ্টা করে দেখোই না গিয়ে। আরো কত কি বলেছি, পাগলের মতো আবল তাবল। হা করে হেসেছি অকারণেই। নমিতা ভ্রু কোঁচকে চেয়ে দেখেছে, বারবার প্রশ্ন করেছে, তোমার কি হয়েছে বলো তো? সিদ্ধি খেয়েছো নাকি অন্য কোনো নেশা করেছো? ব্যাপারটা কি খুলে বলো দেখি। ব্যাপারটা কি বলতে পারিনি, পারবো না কোনোদিন। সন্ন্যাসীর কাছে প্রতিজ্ঞা করে এসেছি, তাকে ছুঁয়ে শপথ করেছি। বলতেও পারবো না, প্রশ্ন করতেও পারবো না, তাই কিছু বলতে পারিনি। এসেছি, রসিকতার চেষ্টা করেছি, আর ভাবছি কোন সুটকেসটায় আছে, উপরেরটায় নাকি মাঝেরটায়? না, ওইটাতেই থাকা সম্ভব। ওটা ওরই টুকিটাকি জিনিস থাকে ওতে। হ্যাঁ, আমি ওটা কোনোদিন খুলি না। আচ্ছা, ও ঘুমোলে কি উঠে খোলা যায় ওটা? ঘুম ভেঙে যাবে না তো ওর? যদি ভাঙে তো কি বলবো? বলবো চোঁচ করছে, পায়ে চোঁচ ফুটেছে তাই। যদি বলে চোঁচ তো ওই কলঙ্গিতেই আছে। না, কাল সকালে এক সময় খুলবো, যখন ও বাথরুমে যাবে কাপড় কাচতে। যদি ছেলেটা উঠে পড়ে তখন, যদি মাকে বলে দেয়, দুপুরে, কাল দুপুরে দেখব। অফিস, অসুখ, শরীর খারাপ বলে বাড়িতে বসে থাকবো। ভেবেছি, কেবলই ভেবেছি কি উপায়ে দেখা যায় চিঠিখানা। আবার এও ভাবছি দরকার নেই দেখার, দরকার নেই। যদি সত্যি হয়, প্রশ্ন করতে তো পারবো না, কৈফিয়ত চাইতে পারবো না। অথচ তারপরেও কি নমিতার সঙ্গে সহজ স্বাভাবিকভাবে স্বামী স্ত্রীর মতো ঘর করতে পারবো? এখনো ভাবছি, নমিতার পাশে শুয়ে শুয়ে দ্রুত ভাবছি। নমিতা একটানা বুকে যাচ্ছে। এবার পুজোয় কি কি কিনতে হবে তারই লম্বা ফর্দ দিয়ে চলেছে। আমি ভাবছি ঘুমের ওষুধ একটা খাওয়ালে হতো ওকে, তাহলে সুটকেসটা নিশ্চিন্ত হয়ে খোলা যেত। আর আমি এও বুঝতে পারছি খুলতে আমাকে হবেই,
দেখবই কি আছে ওই সুটকেসে। যদি চিঠি থাকে তো কাকে লিখেছে, কি লিখেছে। তারপর যদি সন্ন্যাসীর কথা সত্যি হয় তখন কি করব? তখন আমি কি করব সেইটাই বুঝতে পারছি না কিছুতে। সন্ন্যাসের বিষ গল্পটি এখানেই শেষ হলো। গল্প পাঠে অংশগ্রহণ করলাম হৃদ ও দেবলীনার সাথে আমি কমলেশ। আমাদের উপস্থাপনায় গল্পটি ভালো লেগে থাকলে আর এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে, মানে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন শ্রোতা হন আর এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথা অবশ্যই ভুল করবেন না। আপনাদের সকলের সহযোগিতায় আমাদের চ্যানেলটি, আমাদের উপস্থাপনা যদি আরও অনেক গল্প পিপাসু শ্রোতাদের কাছে পৌঁছয়, তার জন্য এইটুকু সহযোগিতা আপনাদের কাছ থেকে আমরা আশা করতেই পারি। সাবস্ক্রাইব করে দিয়েছেন আর সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ারও করে দিয়েছেন। রেনবো মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আপনাকে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেনবো মিডিয়া স্টুডিও। নমস্কার।